আমাদের মানব জীবনে আমরা সবসময় নিজেকে প্রমাণ করার লড়াইয়ে মেতে আছি। আবার ছেলে হলে তো সংগ্রাম যেন আরোই বেশি। ছেলে হলে তুমি কাঁদতে পারবে না, তোমায় শক্ত থাকতে হবে, নিজের ইমোশন লুকিয়ে রাখতে হবে, আর সবসময় ইঁদুর দৌড়ে সামিল হয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার লড়াইটা চালিয়ে যেতে হবে। আর এক্ষেত্রে শ্রেষ্ঠ মানে সব দিক থেকে শ্রেষ্ঠ। তুমি তোমার ব্যক্তিগত জীবনে কতটা সুখী তা দিয়ে শুধু এই শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না। তোমার বন্ধুর থেকে তোমার গাড়ি কতটা বেশি বড় বা কত দামি হলো সেটা, অথবা তোমার বন্ধু বা ভাই বোনের থেকে তোমার বেতন কতটা বেশি হলো, বা তুমি কতগুলো বিদেশ ভ্রমণ করলে, এই দিয়েই আমাদের তথাকথিত সমাজ বিচার করবে তোমার শ্রেষ্ঠত্ব। তবে একটা কথা বলো তো, এই লড়াই করতে করতে একদিন যখন তোমার বয়স 50 হয়ে যাবে, তোমার সঙ্গী হবে ওই স্ফিগমোম্যানোমিটার বা অক্সিমিটার, তখন পকেটে বা ব্যাংকে কোটি কোটি টাকা থাকলেও নিজের জন্য কি বাঁচা আর সম্ভব হবে? না, সম্ভব হবে না। একদিকে নিজের ক্লান্ত ভগ্নপ্রায় শরীরের চিন্তা, আর অন্যদিকে সংসারের ভার ঠেলতে ঠেলতে একদিন তোমার ঠিকানা হয়ে যাবে ওই স্বর্গদ্বার। তাই নিজেকে প্রমাণ করার লড়াই যেমন চালাতে হবে, ঠিক তার সাথে এমন কিছু করতে হবে যাতে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে তুমি নিজেকে বলতে পারো যে হ্যাঁ, আমি ভগবানের দেওয়া আমার জীবনকে উপভোগ করেছি, মানুষের কল্যাণ করতে পেরেছি। নাই বা হলাম যোগ্য স্বামী বা যোগ্য প্রেমিক, নাই বা হলাম যোগ্য ভাই বা যোগ্য বন্ধু, নাই বা হলাম যোগ্য পুত্র, নাই বা হলাম যোগ্য জামাই, আমি নিজের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে পেরেছি। আসলে এই এক জীবনে সবাইকে খুশি করা সম্ভব নয়, তাই সবার আগে নিজেকে খুশি করো, তাহলে অন্তত শেষ জীবনে আফসোস হবে না। আর আমার কাছে জীবনকে উপভোগ করা মানে প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়া, বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে পরিচয় হওয়া, তাদের কাছ থেকে জ্ঞান সংগ্রহ করা, তাদের রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া। আর ঠিক এই কারণেই কাজের ফাঁকে আমি সুযোগ খুঁজি বেরিয়ে পড়া। হ্যাঁ, এটাই হয়তো একজন এক্সপ্লোরারের কাছে জীবনের আসল রসদ। ইয়েস, ট্রাভেলিং ইজ ইনডিড অ্যান অক্সিজেন টু মি। তবে অনেক মানুষ আছেন যাদের ইচ্ছে থাকলেও উপায় নেই। তাদের জন্য আমাদের মতন ট্রাভেল ব্লগারদের ভিডিওগুলি মানুষ ভ্রমণের একটি উপায় তো বটেই। তাই যবে থেকে ক্যামেরা হাতে এই কাজ শুরু করেছি, সব সময় চেয়েছি ওই 6 ইঞ্চি স্ক্রিনে আমার দর্শকবৃন্দকেও যেন আনন্দ দিতে পারি, কারণ আনন্দ বা খুশি ভাগ করে নিলেই তা সবসময় দ্বিগুণ হয়ে ওঠে। তো চলো আজ এই 6 ইঞ্চি স্ক্রিনে তোমাদের নিয়ে যাই বরফের সাম্রাজ্যে। গ্রীষ্মের দাবদাহে দুই বাংলা যখন ক্লান্ত পরিশ্রান্ত, তখন এই ভিডিওটি বাংলার মানুষের কাছে অন্তত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে সাহায্য করবে। আজকের পর্ব শুরু করার আগে একবার ফিরে দেখি গত পর্বের কিছু মুহূর্ত। গত পর্বে দিল্লি থেকে অ্যালায়েন্স এয়ারের বিমানে চড়ে পৌঁছেছিলাম সিমলা, আর তারপর সিমলা থেকে সড়ক পথে পৌঁছে গেছিলাম মানালি। তো চলো আজকে শুরু করি মানালির গল্প। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে 24 ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি আজকে। আমি রয়েছি এখন মানালিতে, ওল্ড মানালিতে, এবং বাইরে যা দৃশ্য দেখছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। জীবন ধন্য হয়ে গেছে, পুরো জীবন ধন্য। তো ঢুকেই এরকম একটা দেখতে পাচ্ছি, বড় দেখে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। আর বাথরুমটা দেখাই তোমাদের। এই হচ্ছে বাথরুম, জায়ান্ট সাইজের একটা মিরর রয়েছে, এই যে ওয়াশ বেসিন, এই যে কোমোড, এই শাওয়ার, হ্যাঙ্গার, বাকেট, মাগ সব দিয়ে দিয়েছে, আর রানিং হট ওয়াটার আসে এখান থেকে। আর রুমটা দেখো, বিশাল স্পেশিয়াস, খুব ভালো লেগেছে আমার রুমটা। ফিনিশটাও অসাধারণ, উপরে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ বেড সাইড টেবিল রয়েছে, বেড, এদিকেও বেড সাইড টেবিল, এখানে একটা চেয়ার দেওয়া হয়েছে, সামনে মেনু কার্ড, এদিকে দেখতে পাচ্ছ টিভি আছে,
এদিকে আবার একটা মিরর রয়েছে, তার সাথে সাথে সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই ব্যালকনি। ব্যালকনি থেকে স্নোফল, হু হু, ইয়ে শাবাশ, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মাই গড। অসাধারণ অসাধারণ। ও আমার নিজের ভিডিও আমি নিজে দেখছি টিভিতে, আর চলে এসছে খাবারটা তোমাদেরকে দেখাই। আজকে ডিনারটায় কি কি নিয়েছি। বুঝতে পারিনি যে হাফ করে নিলেও এত কোয়ান্টিটি দিয়ে দেবে, আমার একার পক্ষে খাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই যে এখানে দেখো ফ্রাইড রাইস রয়েছে, যথেষ্ট পরিমাণে রয়েছে, ঠিক আছে। এটা হাফ, কিন্তু হাফ এগ বিরিয়ানি, হাফ এগ বিরিয়ানিতে 2টো ডিম দেয়, ফুলে 4টে দেয়। চিকেন মাঞ্চুরিয়ান, হাফ চিকেন মাঞ্চুরিয়ান, সেটাতে দিচ্ছে 6 পিস, ফুল নিলে 12 পিস, ঠিক আছে। হিউজ কোয়ান্টিটি, জানি না কি করে খাবো। আর এখানে স্যালাড রয়েছে, আর এই ফ্লাস্কে চা দিয়ে গেছিল। তো এই হচ্ছে রাতের খাবার। আমি খেয়ে ওভারঅল একটু বলে দেবো। গাইস, ডিনার করে জাস্ট ব্যালকানিতে এলাম। ব্যালকানির থেকে বাইরের অবস্থাটা দেখো, ওই যে তোমাদেরকে একটু জুম করে দেখাই, রাস্তায় পুরো বরফের চাই। গাড়িটা দেখো জাস্ট, কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। নিচে ফ্লোর দেখো, এখনো হ্যাভক স্নোফল হচ্ছে, হেভি স্নোফল চলছে এখনো। গাছগুলোতে দেখো পুরো ঢেকে গেছে বরফে। আরেকটু জুম করে দেখাই তোমাদের, দেখো এই শেডটা দেখো। খাওয়া দাওয়া হলো বরফ দেখতে দেখতে। এখন তোমাদেরকে বলে রাখি, খাবারগুলো অসাধারণ ছিল। আমি একদম ফুল যাকে বলে, মানে যে কোনো একটা হাফ নিলেই হয়ে যেত। ফুল পোর্শনও মানে 2 জনের জন্য বা 3 জনের জন্য হয়তো ঠিকঠাক হবে। তো এরকম কোয়ান্টিটি ছিল, আর খাবারগুলো খুব ভালো ছিল। বিরিয়ানিটা বেশ স্পাইসি কাইন্ড অফ ছিল, কলকাতার বিরিয়ানির মতো টেস্ট নয়, ওই সেই একই নর্থ ইন্ডিয়াতে যেরকম বিরিয়ানি হয় ওরকম টাইপের বিরিয়ানি, বাট বেশ ভালো। আমি বরফ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছি। নিচে দেখো লোকজন সব জমায়েত হয়ে গেছে, সব দেখতে পাচ্ছ আশা করি। তো যাই হোক, এখন খাবারটা সেকেন্ডারি হয়ে গেছে আমার কাছে এই দৃশ্য দেখতে দেখতে। ফ্রাইড রাইস অসাধারণ ছিল, খুব সুন্দর পনিরের কিউবস দিয়েছিল তার মধ্যে। আবার ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইসটা শুধুও খাওয়া যাচ্ছিল। আর মাঞ্চুরিয়ানও খুব ভালো ছিল, তবে ড্রাই মাঞ্চুরিয়ান ছিল, তো স্টার্টার হিসাবে খাওয়ার জন্য বেটার ছিল ওটা। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো এখনও অবধি। অ্যাপেল ফ্লাওয়ারের খাওয়া দাওয়া খুব ভালো। এত সুন্দর একটা ব্যালকানি আছে, ব্যালকানি থেকে স্নোফল দেখছি, এর থেকে আর কি ভালো হতে পারে। তো একটু স্নোফল এনজয় করি, তোমরাও এনজয় করো। আবার সকালে কথা হবে তোমাদের সাথে। কালকে একটা নতুন দিন, নতুন কিছু দেখাবো তোমাদের। টাটা, গুড নাইট। The next day. গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির কাঁটায় এখন 6:45 and welcome to Disneyland. ওহো, জান্নাত যাকে বলে, পুরো স্বর্গ। দেখো, মিনি কাশ্মীর। মানালি এখন মিনি কাশ্মীর হয়ে দাঁড়িয়েছে, চারিদিকে শুধু বরফ আর বরফ। দেখতে পাচ্ছ এই 6 ইঞ্চি স্ক্রিনে কতটা ধরা পড়ছে আমি জানি না। দেখো গাড়িগুলো পুরো বরফের চাই দিয়ে ঢাকা, কি অবস্থা। চোখ সার্থক, সত্যি সার্থক, জীবন সার্থক।
এই হচ্ছে সকালবেলায় মানালি। সকালবেলায় চা খাওয়ার পালা। এই আবার একটা ফ্লাস্কে চা দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সাথে বারবান বিস্কিট, আর তার সাথে এরকম নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে চা খাবো। আপামর বাঙালির কাছে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে যেমন পড়ে দার্জিলিং এবং গ্যাংটক, তেমনি বরফের খোঁজে বাঙালিকে বেরিয়ে পড়তে হয় হিমাচল প্রদেশের পথে। আর হিমাচল প্রদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হল মানালি। লাহোল ও স্পিতি জেলার পাশাপাশি লেহর প্রবেশদ্বার হিসেবে কাজ করে এই মানালি। বিয়াস নদীর তীরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 2050 মিটার উচ্চতায় অবস্থিত মানালি। সোলাং উপত্যকায় স্কিইং এবং পার্বতী উপত্যকায় ট্রেকিং করার জন্য প্রবেশদ্বার হল মানালি। 3900 মিটার উচ্চতায় অবস্থিত রোটাং পাসে যেতে হবে এই মানালির পথ ধরেই। মানালি কুল্লু জেলায় অবস্থিত এবং রাজ্যের রাজধানী সিমলা থেকে প্রায় 265 কিলোমিটার উত্তরে এবং চণ্ডীগড় থেকে 320 কিলোমিটার উত্তর পূর্বে এবং দিল্লি থেকে 573 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। সূর্যের দেখা পাওয়া গেছে ঘড়ির কাঁটায় 9:15। পাওয়ার কাট হয়ে রয়েছে কাল রাত থেকে। হিউজ হেভি স্নোফল হয়েছে কাল রাত থেকে, সেই জন্য পাওয়ার কাট। দেখতে পাচ্ছ এখনো পুরোপুরি বরফ কিন্তু গলেনি। আমি ঠিক ওই জায়গাটায় যাব, ওই জায়গাটা যেতে চাই আমি। যারা খুব শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে থাকতে চাও, এরম সুন্দর প্রকৃতি দেখতে চাও, তাদের জন্য ওল্ড মানালি। আর যারা একটু ক্রাউডেড প্লেসে থাকতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু ম্যাল রোডের কাছাকাছি হোটেল নেওয়াটাই ঠিকঠাক। তবে প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার জন্য আমি আমার দর্শকবৃন্দকে বলবো পুরনো মানালিতে থাকার জন্য। নতুন মানালি অনেক বেশি আধুনিক হলেও প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগটা নতুন মানালিতে অনেকটাই কম। ঘড়ির কাঁটায় 9:15 বেরোলাম। এই যে ব্যাক সাইডে আমার হোটেল দেখতে পাচ্ছ, এই হোটেলকে ব্যাক সাইডে রেখে এখন আমি সামনের দিকে যাব। যেখানেই তাকাচ্ছি শুধু বরফ আর বরফ। এদেরই কিন্তু আরেকটা প্রপার্টি আছে, দেখো ঠিক তার অপোজিটে, এদেরই কিন্তু প্রপার্টি, ঠিক আছে? তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। যাদের এরকম সুন্দর পরিবেশে থাকতে ইচ্ছা করবে, অতি অবশ্যই চলে আসতে পারো। দেখো পেছনটা দেখো, এইখানে এখন আমি ঢুকবো, এখানে আমি ট্রাইপডে বসিয়ে কিছু রিল বানাবো। রিলগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা চেক আউট করো। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখানে প্রচুর সংখ্যক ছবি তুললাম এবং প্রচুর রিল বানালাম। এবার যাচ্ছি বিভিন্ন টেম্পল ভিজিট করতে। এখানে লোকাল সাইট সিনের মধ্যে কিছু টেম্পলস রয়েছে, মানু টেম্পল, হিড়িম্বা দেবী টেম্পল, বশিষ্ঠ টেম্পল, এই টেম্পলগুলো রয়েছে। দেখি কতটা কি ভিজিট করতে পারি। আমার মেইন আসার এখানে উদ্দেশ্যই ছিল বরফ দেখা। তো অন দ্যাট নোট, সেই কাজ সফল হয়েছে, আমার বরফ দেখা সম্পূর্ণ হয়েছে, আমার চোখ সার্থক হয়েছে, আমার জীবন সার্থক হয়েছে। ওফ, অসাধারণ। জাস্ট ব্যাক সাইডটা দেখো, যেখানেই তাকাবে শুধু সাদা সাদা, আর কিছু নেই। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ বরফ গলেনি। এখন বাজে 10:30টার কাছাকাছি। সামনের রাস্তাটা দেখো, রাস্তা পুরো ভিজে রয়েছে। অ্যাকচুয়ালি সারা রাত স্নোফল হয়েছে, সারা রাত। গাছগুলো কি সুন্দর লাগছে দেখো। এখন চলেছি ঠিক আমার হোটেলের পাশ থেকে। রাস্তাটা জাস্ট 1 কিলোমিটার ওয়াক করতে হবে। তো এরকম সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে চলেছি পায়ে পায়ে হিড়িম্বা দেবী টেম্পল দর্শন করতে। রাস্তায় জাস্ট এই 3-4 জন লোক রয়েছে,
এই অনেকক্ষণ পরে একটা গাড়ি পাস করলো, মোটামুটি ফাঁকা রাস্তা। তো যাই হোক, এখানে হিড়িম্বা দেবী টেম্পল মানে প্রচণ্ড বেশি পরিমাণে পপুলার, এবং মানুষজনের মধ্যে এটা একটা বিশ্বাস আছে যে সেখানে কোনো রকম মনোকামনা করলে তা পূরণ হয়। আর এখানে হিড়িম্বা দেবীকে তিনি রাক্ষস পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সবাই জানো মহাভারতের সেই গল্প, কিন্তু তাও এখানে দেবী রূপে পুজো করা হয়। এখন হিড়িম্বা দেবী টেম্পলের উদ্দেশ্যে যাই। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পুরো 360 ডিগ্রি ভিউ দিচ্ছি তোমাদেরকে। তো সবসময় ট্রেক করে যাওয়ার মজাটাই আলাদা। আবারও সে একই কথা বলবো, শারীরিকভাবে যদি কেউ সক্ষম হও তাহলে এই কাছাকাছি 1-2 কিলোমিটারের মধ্যে যে রাস্তার মধ্যে যেই স্পটগুলো রয়েছে সেইগুলো ট্রেক করে দেখার চেষ্টা করো। আচ্ছা, এখান থেকে মা হিড়িম্বা অ্যাডভেঞ্চার রয়েছে, দেখতে পাচ্ছ, রিভার ক্রসিং, এনজয় রিভার ক্রসিং লেখা আছে। বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু এখান থেকে শুরু হয়। কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। এই জন্য বলি ট্রেক করে আসতে, জায়গায় জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা যাবে, অসম্ভব সুন্দর। চারিপাশের রাস্তা দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আবারও একটা র এবং আনকাট এক্সপিরিয়েন্স তোমাদের জন্য হবে। দেখো একদম বরফের চাই একেবারে, উফ, পুরো তুলোর মতো বরফ, দারুণ। শম্পা ভিডিওটা দেখবে, যদিও শম্পার ঘোড়া, আমি জানি না কোন সিজনে এসছে শম্পা। এইটা হচ্ছে এমন একটা আইডিয়াল প্লেস যেখানে তুমি শয়ে রিল করতে পারো। এরকম ফার্ম গ্রিপওয়ালা জুতো পরতে হবে কিন্তু, না হলে কিন্তু স্কিড করবে। গাড়ির চাকা স্কিড করে যাচ্ছে। উফ বাবা, বরফের পরিমাণ আরও বাড়ছে, অল্টিটিউড বাড়ছে, বরফের পরিমাণ আরও বাড়ছে। কিছুটা আসার পর জঙ্গলের রাস্তা দেখো, এই জায়গাটা পুরো জঙ্গলের রাস্তা। গাড়ির সংখ্যা কিন্তু খুব কম, ওই মাঝে মাঝে একাত্তা গাড়ি আসছে, জনপ্রাণী একেবারে খুবই কম, 2-3 জন মানুষ, হাঁটতে দারুণ লাগছে। ওহ, আর মাঝে মধ্যে স্ক্রিনে তোমরা টেম্পারেচার দেখতে পাচ্ছ, কাজে আর নতুন করে বলার কিছু নেই ঠান্ডা কীরকম আছে। ওহ, এই রাস্তাটা হালকা চড়াই, হালকা। যারা বড় বড় ট্রেক করে তাদের কাছে এগুলো কিছু নয়, হালকা চড়াই। এখানে তোমরা চাইলে এই সোজা রাস্তা ধরে এসে তোমরা যদি চাও এখানে ইয়াক মানে চামড়ি গাই যেটাকে বলে বাংলায়, তো তার রাইড নিতে পারো, ছবি তুলতে পারো। আমি এগুলোর মধ্যে কোনোটাতেই ইন্টারেস্টেড নই, কারণ এইসবের এক্সপিরিয়েন্স আমার আছে, যখন সিকিম গেছিলাম বেড়াতে তখন আছে। তো এখন আমি যাব এখান থেকে জাস্ট আর 50 মিটার সোজা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। তো মন্দিরের সামনে এরকম একটু সামান্য সিঁড়ি রয়েছে, ঠিক আছে? এইটুকু সিঁড়ি উঠতে হবে তোমাদের। যদি বলো এইটুকু কষ্ট করবো না, তাহলে কিছু করার নেই, এইটুকু কষ্ট করতে হবে। সামান্য একটু সিঁড়ি আছে। হিড়িম্বা দেবী টেম্পলের সামনে বরফই বরফ, দেখো চারপাশটা বরফই বরফ। হিমালয়ের পাদদেশে পাইন দেবদারু ঘেরা প্যাগোডা স্টাইলে নির্মিত মানালির এক মন্দির এই হিড়িম্বা দেবীর মন্দির। এই মন্দিরের উপাস্য দেবতা এক রাক্ষসী, তার নাম হিড়িম্বা। সেই হিড়িম্বা মহাভারতে যিনি পরিচিত পাণ্ডবপুত্র ভীমের স্ত্রী হিসাবে। ইতিহাস তাকে রাক্ষসী বলে চিনলেও স্থানীয়দের কাছে তিনি মা। তিনি মানালির মা হিড়িম্বা। মানালি বেড়াতে গেলে বরফে সেলফি, মেলে কেনাকাটার বাইরেও আপনার ভ্রমণ লিস্টে 1 নম্বরে থাকুক এই হিড়িম্বা দেবীর মন্দির। সেই মন্দির যেখানে রহস্য, ইতিহাস আর পুরাণ মিলেমিশে একাকার হয়ে গেছে। স্থানীয়দের বিশ্বাস আজও হিড়িম্বা মা আপদে বিপদে রক্ষা করে চলেছেন তাদের, রক্ষা করছেন গোটা অঞ্চলকে।
আচ্ছা, পুরো ফটোগ্রাফি কিন্তু করতে পারবো না, লেখাই আছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমার মনে হয় না করাই ভালো, যতটা পারবো দেখাবো। ওপরে শিবলিঙ্গ রাখা আছে আর নিচে হিড়িম্বা দেবীর মূর্তি রয়েছে রাখা। তো ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই দেখাতে পারলাম না। এটা তোমরা অবশ্যই জেনে রাখো, অনেকে জানবেও। তো এই পঞ্চপাণ্ডবের ভীম এবং হিড়িম্বা দেবীর সন্তানই কিন্তু রাক্ষস ঘটোৎকচ। তো এটা আশা করি সবাই জানো, মহাভারতের গল্প যারা যারা পড়েছো সবাই জানো, তো তাও আমি একটু বলে দিলাম। কথিত আছে হিড়িম্বা দেবীর দাদা হিড়িম্ব ছিলেন কামেকা বা কামাক্কা জঙ্গলের রাজা। দুর্যোধনের ছলনা থেকে নিজেদের রক্ষা করতে সেই জঙ্গলে মাতা কুন্তির সঙ্গে আশ্রয় নিয়েছিলেন পঞ্চপাণ্ডব। দাদার আদেশে সুন্দরী রমণীর বেশে পঞ্চপাণ্ডবকে বধ করতে যান হিড়িম্বা। কিন্তু ভীমকে দেখে প্রথম দর্শনেই ভালো লেগে যায় তার, বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন। গোটা ঘটনা জানতে পেরে নিজের বোনকেই হিড়িম্ব হত্যা করতে উদ্যত হলে হিড়িম্বকে বধ করেন ভীম। এরপরেই কুন্তির আদেশে হিড়িম্বাকে বিয়ে করেন ভীম। শর্ত ছিল একটাই, তাদের সন্তান হওয়ার পর হিড়িম্বাকে ত্যাগ করবে ভীম। কথিত রয়েছে ভীম এবং হিড়িম্বার সন্তান ঘটোৎকচ জন্মাবার পর ভীম সেখান থেকে চলে এলে মানালির ওই জঙ্গলী পুত্র সন্তানকে নিয়ে গভীর তপস্যায় মগ্ন হন হিড়িম্বা। নিজের হাতে বড় করে তোলেন ঘটোৎকচকে। মানালির হিড়িম্বা মন্দিরটি সম্ভবত তৈরি হয়েছিল 1533 সালে। মন্দিরের ভেতর রয়েছে বিরাট কালো রঙের পাথর। লোকের বিশ্বাস ওই কালো পাথরের নিচেই ধ্যানে বসতেন মা হিড়িম্বা। গোটা মন্দির জুড়েই অসাধারণ কাঠের কাজ। হিন্দু মন্দিরে বৌদ্ধ প্যাগোডার শৈলী যেন ক্রস কালচারের এক জীবন্ত দলিল। গোটা মন্দির সাজানো রয়েছে বিভিন্ন পশুর শিং দিয়ে। রয়েছে এক বিশাল আয়তনের পায়ের ছাপ। স্থানীয়দের বিশ্বাস সেই পায়ের ছাপ নাকি স্বয়ং মা হিড়িম্বার। চারিদিকে পাই না দেবদারু গাছের জঙ্গলের ফাঁক দিয়ে ঠিকরে পড়া আলো সৃষ্টি করে এক মায়াবী আলো আধারী পরিবেশ। নবমী বা নবরাত্রির দিনে যখন সারা দেশ মা দুর্গার পূজা করেন, তখন মানালি মেতে ওঠে এক রাক্ষসীর আরাধনায়। হিড়িম্বা মন্দির থেকে খানিক এগোলেই চোখে পড়বে আরও এক মন্দির, যা আকৃতিতে তুলনামূলকভাবে ছোট। সেটি হিড়িম্বা এবং ভীমের সন্তান ঘটোৎকচের মন্দির। সেই ঘটোৎকচ মহাভারত অনুযায়ী যিনি কুরুক্ষেত্র যুদ্ধের সময় পাণ্ডব পক্ষে যোগ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। মন্দির চত্বরে দেখা মিলবে অসংখ্য চমড়ি গাইয়েরও। তাই মানালিতে এলে এই জায়গা মিস করবেন না কোনো মতেই। ঘটোৎকচের মন্দির রয়েছে, তো ঘটোৎকচের মন্দিরও দেখে আসি। এখানে সবাই ট্র্যাডিশনাল পোশাক পরে যদি কেউ ছবি তুলতে চাও ছবি তুলতে পারো। এই রাস্তাটাই সোজা যাচ্ছে ঘটোৎকচ টেম্পলের দিকে। এইখানেই ঘটোৎকচের পুজো করা হয়। এই যে এই গাছের নিচেই পুজো করা হয়। তোমাদেরকে আরেকটু ক্লোজলি দেখাই। ওল্ড মানালিতে এলে এখানে তোমরা কিছু অ্যাক্টিভিটি করতে পারো। ওপরে তোমাদেরকে দেখিয়েছি, ইয়াকের পিঠে চড়ে ঘুরতে পারো, ফটো তুলতে পারো এখানকার ট্র্যাডিশনাল পোশাক পরে। এইগুলোই মেইনলি ওল্ড মানালিতে কিন্তু হয়। কমেন্ট সেকশনে সবাই একটু কমেন্ট করে জানিও এই যে অ্যাক্টিভিটিটা তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দূরে, এটাকে এক্স্যাক্টলি কি বলে, দেখি তোমরা কি জানো। যে ব্রিজটা দেখতে পাচ্ছ,
এই ব্রিজটা দিয়ে লেফটে গেছিলাম হিড়িম্বা দেবী টেম্পলে। আর এখানে দেখতে পাচ্ছ দেখানোও আছে, এখান থেকে যাব হচ্ছে মানু টেম্পল। এখান থেকে মানু টেম্পল জাস্ট 1 কিলোমিটার, মানে এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলের রাস্তা, ওইদিকে লেফটে, আর এই হচ্ছে মানু টেম্পলের রাস্তা। এই রাস্তা ধরেই এখন যাব। মানু টেম্পলের সামনে যাওয়ার রাস্তাটা দেখো, প্রচণ্ড জুতো স্কিড করবে। এখানে আর ভিডিওগ্রাফি করতে পারছি না, জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের। কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। স্নোফল শুরু হয়ে গেছে, খুব ভালো রকমই ক্যামেরায় ধরা পড়ছে। ওফ, আমার কথা জড়িয়ে যাচ্ছে। মাইনাসে রান করছে টেম্পারেচার। দেখো চারপাশটা কীরকম বদলে গেছে। এই রোজই এই সময় থেকে শুরু হয়ে যাচ্ছে স্নোফল। এখন বাজে ঘড়ির কাঁটায় 3:15। রোদের একেবারে দেখা মেলেনি বললেই চলে আজকে। এখন যাচ্ছি এই পথ দিয়ে মানু টেম্পল। ওফ, অসাধারণ। কেদারনাথের পর মানালি কিন্তু মন জয় করে নিয়েছে। আমার জ্যাকেটটা দেখো গাইস, ওফ, ক্যাপ পরে নিলাম। এই ভিডিওটা মা দেখলে বলবে কিরে তুই মাফলার পরিস নি। ওফ, কি যে লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার উইকেন্ড ট্রিপ একেবারে জমে ক্ষীর, ঠিক আছে? জমে ক্ষীর মানে জমে বরফ। উফ, তাকাতে পারছি না আমি, বরফ খাই। জ্যাকেট দেখো, গ্লাভস দেখো। চলেই এসছি মানু টেম্পল। ঢুকছি মানু টেম্পলে। এখানে পুরো একটা গ্রুপ এসছে, মানে আমার কাছে কচি কাঁচা এরা, মানে এই কচি কাঁচাদের একটা গ্রুপ এসছে মানু টেম্পলে। এই মুহূর্তে মানু টেম্পলের অবস্থা দেখো। ও হো হো হো, সবাই একটু লক্ষ্য করে দেখো, হিড়িম্বা দেবী টেম্পল আর মানু টেম্পলের স্ট্রাকচারটা কিন্তু অনেকটা একই রকম, আর্কিটেকচারটা অনেকটা একই রকম। পুরো গ্রুপ এসছে এখানে, এর জন্য একটু রাশ আছে। মনু মন্দির ঋষি মনুর উদ্দেশ্যে নিবেদিত একটি সুন্দর মন্দির। ভারতের হিমাচল প্রদেশের মানালির মনোমুগ্ধকর উপত্যকায় অবস্থিত এই মনু মন্দির। মন্দিরটি বিয়াস নদীর উপত্যকায় অবস্থিত। বছরের পর বছর অসংখ্য পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কেউ কেউ মনু মন্দিরে পৌঁছানো কঠিন বলেও মনে করতে পারে, কারণ এখানে শুধুমাত্র একটি সরু রাস্তা রয়েছে। বরফ পড়ে থাকলে এই রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল হয়ে ওঠে। প্যাগোডা শৈলী স্থাপত্যের বৈশিষ্ট্যযুক্ত মনু মন্দিরটি এমন একটি শৈলীতে নির্মিত হয়েছে যেটি বেশিরভাগ মন্দির হিমাচল প্রদেশে প্রদর্শন করে। এটি একটি প্রাচীন স্থাপত্য মন্দির যা কাঠ এবং কংক্রিট দিয়ে তৈরি। এটি একটি ক্ষয়িষ্ণু কাঠের ছাদও পেয়েছে, যা নেপালে পাওয়া মন্দিরগুলির মতন। মন্দিরটি ভ্রমণের জন্য কোনো প্রবেশ মূল্য ধার্য করা হয় না। অনুরোধ একটাই যে জায়গাটি নোংরা করবেন না। একজন দায়িত্বশীল পর্যটক হিসেবে আপনাকে অবশ্যই এলাকাটি পরিষ্কার রাখতে হবে। মন্দির চত্বরে কোনো পার্কিং এরিয়া নেই। আপনি যদি নিজের গাড়ি করে আসেন তাহলে আপনাকে মন্দির থেকে কিছুটা দূরে পার্ক করতে হবে। তো মানু টেম্পল ঘুরলাম, বা মনু টেম্পল আমরা বাংলায় যা বলি। ঋষি মনুর উদ্দেশ্যে নির্মিত এই মন্দির। তবে এই মন্দিরে সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে, তোমাদেরকে খুব ভালো করেই দেখালাম, তোমরা দেখতে পেলে। আর এখন চারপাশের পরিবেশ অসাধারণ হয়ে রয়েছে। সবেমাত্র বিকেল 4টে। मैडम एक बार दिखा दीजिए ना। हाँ एक बार दिखा दीजिए। ये लो देख लो। এই হচ্ছে সিড্ডু। সিড্ডু কালো সিড্ডু লোকাল ফুড। এই হচ্ছে সিড্ডু, দেখতে পাচ্ছ। ये आपने चटनी के साथ दिया ना? मीठा वाला उसको। अच्छा अच्छा, ये एक मीठा वाला चटनी है, उसके साथ खाया जाता है।
তো দেখি টেস্ট করে তোমাদেরকে বলি কেমন। দেখি কিরকম। হ্যাঁ, এটা ঠিক কি দিয়ে বানায়, ময়দারই তো লাগছে, বুঝতে পারছি না। अंदर स्टाफिंग क्या रहता है? इसमें वॉलनट होता है, एप्रिकॉट, আচ্ছা पॉपी सीड, खसखस होता है ना। আচ্ছা, পপি সিড, ওয়ালনাট এইসব দিয়ে স্টাফিং। এই যে খারাপ না, ভালো। তো একটা অটো নিয়ে নিয়েছি, অটোটা 200 টাকা নেবে। ওই মনু টেম্পলের সামনে থেকেই নিয়েছি, সিদ্ধু খেলাম, এই অটোটা নিয়ে নিয়েছি, একদম ডিরেক্ট মাল রোডে পৌঁছাবো। দিয়ে তোমাদেরকে কেউ মাল বলে, কেউ ম্যাল বলে, কেউ মল বলে, যেটাই বলো না কেন সেটা দেখাবো। চলো। এরকম পর্দা দেওয়া থাকে এখানে অটোতে, পর্দাটা টেনে দিয়েছি। কি অবস্থা দেখো, অটোর কাঁচটা দেখো। অটোগুলো সব এইখানটায় দাঁড় করাবে, এখানে দাঁড় করানোর পর তোমরা জাস্ট এইখানটায় চলে আসবে। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, এই জায়গাটায় বসার খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যদিও এখনও কেউ বসতে পারছে না, তার কারণ দেখতে পাচ্ছ এরকম হেভি স্নোফল হচ্ছে, সেই জন্য কিন্তু কেউ বসতে পারছে না। কিন্তু সবাই প্রচুর রিলস বানাচ্ছে, সবাই প্রচণ্ড এক্সাইটেড। পৌনে 5টা মতো বাজে, এখন ম্যালে চলে এসেছি। ম্যাল একেবারে জমজমাট, চাঁদের হাট, অনেকটা গ্যাংটকের মতো লাগছে আমার, গ্যাংটকের এমজি মার্গের মতো লাগছে। প্রথমবার এলাম আমি মানালিতে, বাট মন ভরে যাচ্ছে। প্রচুর দোকানপাট, মানে কি আছে কি নেই এখানে, গার্মেন্টসের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুড জয়েন্টস থেকে শুরু করে দারুণ, ভীষণ জমজমাট। এরকম একটা ছোট্ট ক্যাফেতে এলাম,
আমি বলেছি একটু হালকা মেল্ট করে দিতে, মেল্ট করে দিয়েছে অলরেডি, একটু হালকা চকলেট লেগেও গেল হাতে। ঠিক আছে, একটু টেস্ট করে তোমাদেরকে বলি কীরকম ব্রাউনিটা, ফ্রেশ কিনা। হ্যাঁ ফ্রেশ, একদম ফ্রেশ, কারণ নরম। অসাধারণ, ভীষণ 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 ভালো, মানে একদম ক্যাটক্যাটে মিষ্টি নয়, দারুণ লাগছে ব্রাউনিটা। মিয়ামরের ব্রাউনিকে ফেল করে দিলাম। লাস্ট এরকম ব্রাউনি খেয়েছিলাম মনে পড়ে আমার, ফ্লোরিজে, ঠিক সেরকম। ট্রাস্ট মি গাইস, হিমাচলের খাবার মানে পুরো হিমাচলের কথাই বলছি, যতটুকু দেখলাম খাওয়ার থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে, সৌন্দর্য, সব মিলিয়ে একেবারে দারুণ, সব দিক দিয়ে 10 on 10। মধ্যে আরেকটি দর্শনীয় স্থান, সেটা হচ্ছে এই দুর্গা মায়ের মন্দির। দেখতেই পাচ্ছ, যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে দুর্গা মায়ের মন্দির। অবশ্যই এসো এখানে। আচ্ছা, এখানে এসে আরেকটা জিনিস, অনেকে আবার এই নিয়ে অনেক কিছু বলতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। এখানের যা ক্লাইমেট, তাতে এখানে এলে সবাই ওয়াইন ট্রাই করে, এবং এখানকার লোকাল ওয়াইন কিন্তু অবশ্যই ট্রাই করো, মানে এটা হাইলি রেকমেন্ডেড। তো আমি এই দোকানটা থেকে নিয়েছি, ঠিক আছে। এখানে আবার জ্যাক ড্যানিয়েলস, শিভাস রিগালের সমস্ত ছোট ছোট 50 ml এর বটল আছে, খুব কিউট কিউট বটল। তো যে যেরকম চাও সে সেরকম নিতে পারে, বাট আমি বলবো তার থেকে ভালো লোকাল ওয়াইন ট্রাই করো, ঠিক আছে। হার্ড ড্রিঙ্ক না নিয়ে লোকাল ওয়াইন ট্রাই করো। আমি একটা অ্যাপ্রিকট ওয়াইন নিয়েছি, ঠিক আছে, তো সেটা ট্রাই করবো, ট্রাই করে তোমাদেরকে ফিডব্যাক দেবো। এরকম ফিডব্যাক দিচ্ছি বলে আবার অনেক বয়স্ক মানুষদের খারাপ লাগতে পারে, ভেরি সরি ফর দ্যাট, বাট আমার চ্যানেলে তো সব রকম ভিউয়ার্স রয়েছে, তো সবার কথা ভেবেই, কথা জড়িয়ে যাচ্ছে, সবার কথা ভেবেই আমাকে কন্টেন্ট বানাতে হয়। তো প্রচুর রয়েছে দোকান কিন্তু, হ্যাঁ, এবার যেখানেই যাও না কেন ট্রাই করো লোকাল ওয়াইন ট্রাই করার। একটা অটো ধরে নিলাম, আবারও 200 রুপিস নেবে, আমার হোটেল অবধি ছেড়ে দেবে। তো এই ছিল প্রথম দিনের মানালি ঘোরার অভিজ্ঞতা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মানালির দ্বিতীয় দিনের পর্ব নিয়ে।